হ্যালো ফেসবুক বন্ধুরা, আবার চলে এসেছি। আজকে কিছু ইম্পর্টেন্ট আপডেটস আছে, তার জন্যই আজকে ফেসবুকে এলাম। কোভিড-19 পজিটিভ পেশেন্ট ভারতবর্ষে এই আজকে অবধি, মানে 27 জুলাই অবধি মাত্র 27,892 জন। নিউ কেস ইন লাস্ট 24 আওয়ার্স, নতুন কেস 1396, 1396 জন। ডেথ হয়েছে 872 জন। এখন মহারাষ্ট্রের ডেথই সবচেয়ে বেশি, 872-এর মধ্যে 342 জন। 872-এ 342 একাই শেয়ার করছে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, দিল্লি, এই পার্টগুলো হচ্ছে এখন আমাদের পক্ষে হটস্পটস অফ দ্য কান্ট্রি, এই রাজ্যগুলো। তার জন্য প্রধানমন্ত্রী আজকে 4th ভিডিও কনফারেন্স করেন উইথ দ্য সিএমস ফর প্রিপেয়ারিং এ নিউ রোড ম্যাপ, a new journey route করার জন্য আজকে থেকে শুরু করেছেন। কালকে হয়তো উনি বলবেন জাতির উদ্দেশ্যে কিছু। আমাদের মধ্যে পশ্চিমবাংলায় যেটা সবচেয়ে খারাপ হলো, এই রিসেন্ট 26শে এপ্রিল রাত্রিবেলায় আমাদের একজন সিনিয়র ডাক্তারবাবু ADHS স্টোর অ্যান্ড ইকুইপমেন্ট স্বাস্থ্য ভবনের ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত, আমাদের থেকে অনেক সিনিয়র ছিলেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডারে ছিলেন আগে, তারপর ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিয়ে তিনি ওই পদ পেয়েছিলেন। ঠান্ডা মেজাজের লোক উনি, অবশ্য নানা রকম সিস্টেমিক কমপ্লিকেশনে ভুগছিলেন, ডায়াবেটিস, প্রেশার, বয়সজনিত। কিন্তু কোভিড এর সঙ্গে লড়াই করতে গিয়ে তার হাত থেকে আমাদের বিভিন্ন পিপিই, মাস্ক, গ্লাভস, ড্রাগস এগুলো বেরোতো। কোনো একটা কারণে হয়তো উনি ডাইরেক্ট তো পেশেন্ট দেখতেন না, উনি দেখতেন হচ্ছে ড্রাগস স্টোর দেখতেন। হয়তো কোনো একটা কারণে কোনোভাবে ওনার সঙ্গে একটা কন্ট্যাক্ট হয়ে গেছিলো, একটা সোর্সের সঙ্গে ওনার দুর্ভাগ্যবশত কন্ট্যাক্ট হয়ে গেছিলো। কন্ট্যাক্ট থেকে উনি রোগটাকে অ্যাকোয়ার করেন এবং অবশেষে যা হয় 60 ইয়ার্সের বেশি আমাদের ভারতবর্ষে, 60 বছরের বেশি 63% লোক মারা যায়, যা ডেথ হচ্ছে সেগুলোকে ডেথ অডিট করে বোঝা গেছে। তা ওনার মতো একটা ভদ্রলোক, ভালো লোক, ঠান্ডা মেজাজের লোক, এই ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত, উনি আমাদের কাছে এই সার্ভিসের প্রথম শহীদ হয়েছেন এই রোগে। যদিও দুর্ভাগ্য যে উনি যে পোস্টে কাজ করতেন ওই পোস্টে এরকম রোগ হয় না। আমাদের যেমন ডাইরেক্ট পেশেন্টের সঙ্গে কন্ট্যাক্ট, ওনার সঙ্গে তো থাকে না পেশেন্টের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট। যদিও এটা আমাদের খুবই দুর্ভাগ্য, লোককে হারালাম এই দুর্যোগের বাজারে, এটাও আমাদের কাছে একটা বিরাট ক্ষতি। এবার দেখুন, লকডাউন হয়তো 3rd মের পর কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, বিশেষ করে রেড জোন বা রেড স্টার বা হটস্পট, এই জোনগুলো হয়তো বাড়বে। আমাদের যে পশ্চিমবাংলায় হয়তো 3-4টি বা 2টি জেলা হয়তো কিছু কিছু অংশ মার্ক হয়ে হয়তো লকডাউন চলবে। এই লকডাউন ছাড়া এই সমস্ত সোর্সকে কন্ট্রোলও করা যাবে না এই মুহূর্তে, যেহেতু আমাদের হাতে কোনো ডেফিনিটিভ ড্রাগ অফ চয়েস বা ওষুধ নেই, যেহেতু আমাদের ভ্যাকসিন নেই, ওষুধের যে ট্রায়াল চলছে সেটাও পেতে জুলাই হবে। সেই জন্য আমাদের রেড জোন থেকে অরেঞ্জ জোন থেকে গ্রিন জোন, এইভাবে কন্ডিশনালি গ্র্যাজুয়াল উইথড্র করতে হবে লকডাউন। সেই জন্য আরও হয়তো 2-3 সপ্তাহ লকডাউন চলবে। স্লাম এরিয়া, বিশেষ করে মহারাষ্ট্রে যে বিপদে পড়েছে, ধারাবি বলে একটা বস্তি আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট বস্তি ধারাবি, 12 লাখ পপুলেশন, মানে একটা লোকসভা কেন্দ্রের যা ভোটার তার চেয়েও বেশি ধারাবি। সেখানে ডেথ হয়েছে 24-25টা হয়েছিল, আরও হয়তো কী হয়েছে জানি না লেটেস্ট। 70, আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে এই সমাজে যে 70-80% হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, যাদের কোনো সিমটম থাকে না, ইমিউনিটি ভালো, তারা ভাইরাসকে ক্যারি করে। খেয়াল রাখবেন, ভাইরাস কিন্তু নিজে হাঁটতে চলতে পারে না, তাকে নিয়ে আমরাই হাঁটাচলা করি। সেই জন্যই লকডাউন করে আমাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়ার প্রচেষ্টা। ভাইরাস তো নিজে হাঁটতে পারে না, সে আমার শরীরে চেপে, ঘাড়ে চেপে, রক্তে মিশে হাঁটবে, যাবে আর কি। সেই জন্যই লকডাউন, সায়েন্টিফিক যুক্তি। এই 70-80% হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, সেগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস। এরা যদি কন্ট্যাক্ট পারসন পায় যার ইমিউনিটি লো, বা এল্ডারলি, কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্রনিক ডিজিজ,
প্রিঅকুপাইড পালমোনারি ডিজিজ, এমফাইসিমা সিনড্রোম, সিওপিডি এগুলো যদি থাকে, বা সিওএডি এখন বলছে লেটেস্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এরা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, যারা ক্রনিক স্টেরয়েড খান, যারা ক্রনিক অ্যান্টি ক্যান্সার ড্রাগ খান, যাদের ক্রনিক ভিটামিন ডি মানে সমস্ত আমাদের ইমিউনিটিটা লো হয়ে গেছে, সেই সমস্ত লোকদেরই বেশি চান্স। অ্যাবাভ 60 তো 63% ডেথ রেট আমাদের ইন্ডিয়াতে। সে এখন দেখুন আর একটা ব্যাপার নিয়ে খুব তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদেরও খুব জানতে হবে, মানুষকে বোঝাতে হবে এই ডেড বডি এক্সপোজার নিয়ে। এই ডেড বডি এই শ্মশানে এসছে, লোক জড়ো করলো রাত 3টের সময়, একে ফোন তাকে ফোন, হ্যাঁ, জনপ্রতিনিধিদের ডিস্টার্ব করা, একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ডেড বডি দেখুন, যারা বার্নিং করেন 800 থেকে 1000 ডিগ্রি টেম্পারেচার, তাতে ভাইরাস পুড়ে যায়, ভাইরাস আর বাঁচতে পারবে না। ধরুন আমাদের যেটা বলছি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি ফ্রিজে আপনি ভাইরাস 14 দিন থাকতে পারেন, এবার যদি সেটা 800 থেকে 1000, যেখানে বার্নিং ক্রিমেশন হচ্ছে, সেখানে ভাইরাস তো শেষ, ভাইরাস ফ্রি হয়ে যাবে। সেই জন্য সেইটা যদি দূর থেকে মানে ডেড বডিটাকে কভার করে আনতে হবে। আর যারা ডেড বডিটাকে ঘাড়ে করে বা গাড়ি করে কভার করে পোড়াতে আসবে, তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের কী করতে হবে, তাদের যারা ঘাড়ে করে বা লরিতে ওঠাবে না হবে, ডেড বডি ঘর থেকে নেবে বা ওয়ার্ড থেকে নেবে, তাদের একটা পিপি ইউজ করতে হবে, একটা পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস বা ডিভাইস, মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, স্পেক্স চশমা পরতে হবে যাদের চোখে পাওয়ার আছে, আর না থাকলে গগলস পরতে হবে, ওই সেটের সঙ্গে পিপি সেটের সঙ্গে পাওয়া যাবে। মাথায় ক্যাপ পরতে হবে, ফুল স্লিভ তো পরবেনই। তার আগে যারা ঘাড়ে করে বা ডেড বডি শিফট করবেন, এনে কি করবেন, দেখবেন মানুষ মরার সময় হয় পেচ্ছাপ বেরিয়ে পড়ে বা পায়খানা বেরিয়ে পড়ে হাইপক্সিয়ার জন্য। যখন বডিতে এয়ার হাঙ্গার হয়, সমস্ত স্ফিংটার ঢিলা হয়ে যায়, লুজ, সেই লুজ দিয়ে গু বেরিয়ে পড়ে, পেচ্ছাপ বেরিয়ে পড়ে, নাক দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, খানিকটা সর্দি কাশি ডিসচার্জ বেরিয়ে পড়লো নাক দিয়ে মুখ দিয়ে, দেখবেন অনেকেই হয় ডেড বডি লাস্ট অব্দি দেখবেন, ফলো করবেন। এই যে সিক্রেশনটা, এতে 4 থেকে 6 ঘন্টা বা কোনো সার্ফেসে যদি থেকে যায় উডেন প্লাস্টিক, তাহলে হয়তো 24 ঘন্টা অবধি থাকতে পারে ইনফেক্টিভ। ডেড বডিতে ইটসেলফ রক্ত জমাট হয়ে যাবে, আর পুড়িয়ে দেওয়ার পর তো আর কোনো প্রশ্নই নেই। ডেড বডিটাকে কভার করতে হবে প্লাস্টিক বা কোনো যদি পিপিই থাকে, কম দামি পিপিই, বা যদি কেউ ইউজ করতে চায় মারা যাওয়ার সময়, পিপিই দিয়ে কভার করে শ্মশানে আনতে হবে। শুধু মুখটা, ফেসটা আইডেন্টিফিকেশনের জন্য খোলা থাকতে পারে, নাও পারে, এখন কোনো নিয়ে আসবেন। আর যদি ক্যাথিটার, রাইস টিউব, ড্রেস, বেড লিনেন্স এগুলো থাকলে বায়োমেডিক্যাল ওয়াস্ট যাতে ডিসপোজ করেন তার মধ্যে করতে হবে, বা ব্লিচিং সলিউশন দিয়ে একটা ক্লোজড পটের মধ্যে রেখে দিতে পারেন। আর ডেথ বেড যদি থাকে, সেটাকে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে ডিসইনফেক্ট করতে পারেন, হসপিটালে করতে হবে। ওয়ার্ড বা রুম স্যানিটাইজ করতে হবে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে বা ব্লিচিংয়ের পেপার দিয়ে। এবার যদি কেউ হাড় নিয়ে গিয়ে গঙ্গায় ভাসায়, দেখবেন অনেকে বোন অ্যাশ মানে হাড়, সেটাও তাকে দিতে পারেন, কারণ ক্রিমেশনে 800 থেকে 1000 ডিগ্রিতে ভাইরাস পুরো ছাড়কার, ও আর ভাইরাস নেই, অ্যাশটাকেও দিয়ে সে তার ধর্মকর্ম করতে পারে। আর যারা মানে মাটি দেবেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে প্লাস্টিক কভার করবেন, একটু ব্লিচিং সলিউশন দেবেন, বেশি ঘাটাঘাটি ডেড বডি করবেন না। আর যা করে সেসব কিছু টাচ ফাচ বেশি করা যাবে না। যারা আনবেন বহন করে, তাদের পিপিই পরতে হবে, মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, স্পেক্স পরতে হবে, চশমা, আর মাথায় ক্যাপ দিতে হবে। ওইভাবে এনে তারা মাটি 6 ফুট খুঁড়ে, 6 ফুটই তো দেয় ওরা, 6 ফুট খুঁড়ে তাদের দিয়ে দিতে হবে মাটি চাপা। এখন প্রকৃতি এই ভাইরাস এনেছে, পৃথিবী আর হয়তো গরম সহ্য করতে পারছিল না, তার জন্য দেখুন এখন ক্লাইমেট কিন্তু ঠান্ডা, আমাদের পলিউশনের মাত্রাও কমেছে। প্রকৃতি যখন একদম শেষ পর্যায়ে গেছিলো, তখন এই মহামারীটা এনে দিল, ঠিক 100 বছর পর পর। আর মাঝে মাঝে একটা করে ছোট্ট করে স্ট্রোক, এটা একটা মনে হচ্ছে প্রকৃতিরই খেলা। যা হোক, আমরা এই বার্নিং এবং মাটি দেওয়া, এই সমস্ত সাবধানতাগুলো করবো। আর যত কম সংখ্যক লোক শ্মশানে যাবেন বা ওই মাটি দিতে যাবেন, মুসলিমদের মধ্যে প্রচুর লোক, 100 হাজার হাজার লোক যান, ওদের একটু ট্যাকেল করতে হবে, 10-12 জন মিনিমাম রেস্ট্রিক্ট করতে হবে। আর আমাদের মধ্যে যারা শ্মশানে যান, গ্যাদারিং, এইসব গ্যাদারিং কিছু করা যাবে না। গ্যাদারিং হচ্ছে একদম প্রথম থেকে ইটালিতে মল, সিনেমা হল, পার্ক, এসব থেকে কিন্তু ছড়িয়েছে।
আন্ডার এস্টিমেট করেছিল ইটালি বা রাশিয়া, ইউএসের মতো দেশ, ইউনাইটেড স্টেটস, পৃথিবীর দাদা তারা করেছিল ভুলটা। তার খেসারত তাদের এখনও দিতে হচ্ছে, বা আরও হয়তো কয়েক মাস দিতে হবে। তা ক্যাথিটার, রাইস টিউব, ড্রেস, বেড লিনেন্স এগুলোকে বায়োমেডিক্যাল ওয়াস্ট হিসেবে ট্রিট করতে হবে। ডেথ বেডটাকে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে ডিসইনফেক্ট করতে হবে। আর যে ঘরে তারা মারা যাবে সেটাকে স্যানিটাইজ করতে হবে, বা ওয়ার্ডেও স্যানিটাইজ করতে হবে। তাহলে আমাদের ভাইরাস ফ্রি হয়ে গেল ডেড বডি পুড়ে যাওয়ার পর, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার আর একটা ভালো থেরাপি। দেখুন, চিকিৎসা কিন্তু বেশি কিছু নেই এখন। হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়েও কিন্তু নানা রকম ডিবেট আসছে। হাইড্রক্সি ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এগুলো কিন্তু নানা রকম সাইড এফেক্ট হচ্ছে বলছে, বা কোনো প্রয়োজন নেই, ভাইরাস আটকাতে পারছে না, এসব কিন্তু নানা রকম গবেষণাপত্র আসছে। যেহেতু ভাইরাসটার বয়স মাত্র এই 4.5 মাস কি 5.5 মাস, সেহেতু এর সম্বন্ধে নোবেল মিনস নিউ যেহেতু আমরা কেউ বুঝতে পারছি না, এই 4.5 মাসে এর গতিবিধি কেউ জানতে পারেনি। তা যা হোক, আমরা মোটের উপর যেটা ওই টাইপের ভাইরাস আমাদের এর আগেও অ্যাটাক হয়েছিল, H1N1 ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবোলা ভাইরাস, এগুলো সেম টাইপের আরএনএ ভাইরাস, আর এরকমই তারা করেছিল। সেই জন্য আমাদের সেই থেকে খানিকটা নলেজ নিতে হচ্ছে। যেমন এই ভাইরাসটার 3-4টে বৈশিষ্ট্য আছে আমাদের। 1 নম্বর হচ্ছে স্পাইক থাকে কতগুলো, স্পোর্টিন থাকে, এল প্রোটিন থাকে। বলছে কিছু কিছু দেশে এল প্রোটিন, কিছু দেশে স্পোর্টিন। এল ফর লিথালিটি। এবং এই ভাইরাসটা 3-4টে স্টিকি, গলায় গিয়ে আটকে যায়, জামা কাপড়ের সঙ্গে আটকে যায়, মানে স্টিকি এক জায়গায় ভাইরাস প্রোটিন গলার সেলের সঙ্গে আটকে যায়। এইবার হচ্ছে স্টিকি বলে সুবিধায় এর আরএনএ রেপ্লিকেশনটা করতে পারে, ইজিলি অ্যাটাচমেন্ট পেয়ে যায়। আর এর মোবিলিটি তো নেই জানেন। অ্যান্টিজেন যদি ভাইরাস আমাদের ঢোকে, আইজিএম অ্যান্টিবডি হয় প্রথম 7 দিনের মধ্যে, এবং 14 দিন পরে সেটা আইজিজি হচ্ছে। এটা 5 মাসের ওল্ড আরএনএ কনভালসেন্ট পিরিয়ডে গ্রেটার দেন 14 দিন যদি আমরা দুটো টেস্ট করব, অন্তত 24 ঘন্টা, 3-4 দিন 5 দিন হলে ইন্টারভ্যাল ভালো হয়। আমরা সেই মুহূর্তে যদি আমরা নেগেটিভ পাই, তারও 14 দিন আমরা দেখব। দেখার পর প্লাজমাটা, তার রক্ত নেব, রক্তটাকে সেন্ট্রিফিউজ করে প্লাজমা। দেখুন, কেরালা আর দিল্লিতে 4টে, কেরালায় তো সাকসেস বলছে, দিল্লিতেও 4টে পেশেন্টকে এই করোনা ভাইরাস রোগ থেকে যারা বেঁচে গেছে, কনভালশন পিরিয়ড যাদের রক্ত নিয়ে তার থেকে সেন্ট্রিফিউজ করে প্লাজমাটাকে আলাদা করে অ্যান্টিবডিটাকে নিয়ে তাকে ট্রান্সফিউজ করা হচ্ছে, এবং তাতে নাকি খুব ভালো রেজাল্ট। কে বলছে দিল্লিতে একটা হসপিটালে করেছে, তাই সে বলছে কেরালায় বলছে রেজাল্ট ভালো। যা হোক, এটা আমাদের হোপফুল থিঙ্কিং, এটা আমাদের হয়তো একটু আশা জাগিয়েছে। কারণ হাইড্রক্সি ক্লোরোকুইনের বাজারও খারাপ হয়ে গেছে, আর অ্যাজিথ্রোমাইসিনের বাজারও খারাপ। এগুলো নাকি বেশি কিছু করতে পারছে না, নানান শুধু উল্টে সাইড এফেক্টটাই আমরা পাচ্ছি। এবার দেখুন, ভ্যাকসিন ডেভেলপ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। যে যতই বলুক, লার্জ স্কেলে ট্রায়াল দিয়ে তারপর মানুষের উপর প্রয়োগ হবে। তাড়াহুড়ো করলে কিন্তু সর্বনাশ। সেই জন্য কমপক্ষে 1 বছর তো লাগাই উচিত। সমস্ত যারা ভ্যাকসিন তৈরি করে বা এই ডিপার্টমেন্টের সায়েন্টিস্ট তারা বলছেন কিন্তু হোয়েন ইনফেক্টেড। এছাড়া আর একভাবে আমাদের হার্ট বা কমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি হতে পারে। সেটা হচ্ছে যখন সমাজের মিনিমাম 70%, ম্যাক্সিমাম যত হোক 100-র মধ্যে 80-90, যখন অটোমেটিক ইনফেক্টেড হবে এবং ভালো হবে, তাহলে তাকে বলে কমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, দ্যাট ইজ হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটিটাকে আমাদের অ্যাচিভ করতে হবে। সেটা দুভাবে হয়, কিন্তু লন্ডনের এক সায়েন্টিস্ট বলেছিল হার্ড ইমিউনিটি প্রথম পর্যায়ে, তারটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড সবাই মিলে করে দিয়েছে। কিন্তু আমরা বলবো হয় ভ্যাকসিন দিয়ে, নতুবা সাবক্লিনিক্যাল ইনফেকশন, যাদের ইমিউনিটি ভালো আছে তাদের হয়ে যদি হার্ড ইমিউনিটি সমাজে হয়, তাহলে একটা বাঁচার রাস্তা। আর এই করোনা ভাইরাসের মধ্যে এ অ্যান্ড সি টাইপ হচ্ছে ইউরোপ আমেরিকায় হচ্ছে, তারটা এ অ্যান্ড সি টাইপ হচ্ছে মোর কিলিং পাওয়ার, মানুষ খুন করতে বেশি পারে, এরা মারতে বেশি পারে। বি টাইপ হচ্ছে লেস কিলিং পাওয়ার, মোস্ট প্রবাবলি হ্যাভিং। আর আমাদের দেশ বা সার্ক, দেখুন সাউথ এশিয়ান কান্ট্রিভুক্ত যে দেশগুলি আছে, যে 11টা দেশ বোধহয়, এরা হচ্ছে পৃথিবীর মানচিত্রের ল্যান্ড এরিয়া 1%, কিন্তু এদের জনসংখ্যা হচ্ছে প্রায় 23%।
এই যে সার্ক গাদাগাদি করে থাকে অনুন্নত, মূলত মানে আমরা একটু পিছিয়ে আছি উন্নত দেশগুলোর থেকে, ডেভেলপ কান্ট্রিজ থেকে। সেই সার্ক দেশে কিন্তু এইসব রোগ কম। কারণ কি? কারণ দুটো হতে পারে। হ্যাভিং প্রিভিয়াস রিপিটেড ইনফেকশন, আমাদের ইমিউনিটি হয়ে গেছে ওই টাইপের ভাইরাস বা ওই করোনা ভাইরাসের মাইল্ড ইনফেক্টিভ ভাইরাসটা তো আগেও ছিল, কারণ এটা 2008 সালে মন্টেলুক বলে একটি ভদ্রলোক, যে লুক, সে নোবেল প্রাইজ পেয়েছিলেন এই এইডস ভাইরাস। তো এইডস ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে এই মন্টেলুক সাহেব করেছিলেন কি, এই ভাইরাসটাকে উনি আইডেন্টিফাই করতে পারেন এই করোনা ভাইরাসকে। তার মানে এই ভাইরাসটা আগেও ছিল, আনআইডেন্টিফাইড। সেই জন্যই হচ্ছে মুশকিল। এই আনআইডেন্টিফাইড নিউ ভাইরাস একদম আমাদের চোখে বা সবার চোখে, সেই জন্যই হয়ে যাচ্ছে মুশকিল। হ্যাভিং প্রিভিয়াস রিপিটেড এক্সপোজার আমরা ছিলাম, এই জন্য কমিউনিটি ইমিউনিটিটা আমাদের হয়তো হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে কিছু কিছু লোকে। আর একটা কি, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পপুলেশন হচ্ছে 23 থেকে 40 বছর, 61 to 62%। ইয়ং জেনারেশন ইন্ডিয়ায় বেশি। ইটালিতে যেমন উদাহরণ প্রসঙ্গে গ্রেটার দ্যান 65 এজ হচ্ছে প্রায় 22%। তার মানে যে দেশে এল্ডারলি পেশেন্ট বেশি, মানে তাদের মেডিকেল সায়েন্স উন্নত, লঞ্জিভিটি বেশি, লাইফস্টাইল, তাদের মধ্যে যারা নেশাগ্রস্ত, অ্যালকোহল খান, ক্রনিক স্মোকিং করেন, বা লাইফস্টাইলটা তাদের খারাপ, রাত 2টো 3টে ডিস্কো না থেকে আসছেন, প্লাস হচ্ছে যা তাদের ক্রনিক ওষুধ খান, ক্রনিক রোগে ভোগেন, এল্ডারলিরা ভুগবেন স্বাভাবিকভাবেই, সেই সমস্ত ইমিউনোসাপ্রেসড লোকই ওদের কিন্তু বেশি মারা যাচ্ছে। কম বয়সী 0 to 9 যেমন ইয়ার্সে কেউ মারা যায়নি ভারতবর্ষে, 9 থেকে 20 বছরের মধ্যে একজন মারা গেছিল, সেটা বলছে অন্য কোমরবিডসের জন্য, কোমরবিড ডিজিজ ছিল, তাই জন্য সে মারা গেছে। এবার দেখুন, একটা ভালো কান্ট্রির উদাহরণ দেবো, আবার একটা খারাপ কান্ট্রিরও কথা বলবো। দেখুন ভিয়েতনাম, আমরা সবাই জানি, বিশেষ করে এই কমিউনিস্ট পার্টির দৌলতে আমরা জেনেছি ভিয়েতনামের নাম, আমার নাম তোমার নাম, আমার বিপ্লব তোমার বিপ্লব, ভিয়েতনাম। তা এই পপুলেশন হচ্ছে 10 কোটি, 12টা ডিস্ট্রিক্টে রেড জোন ছিল, 268 জনের এই করোনা ভাইরাস পজিটিভ ছিল, একটাও মারা যায়নি। হোয়াই? রোগ ছড়ায়ওনি, কেউ মরেওনি, নো লকডাউন, তাদের ইন্ডাস্ট্রি অ্যাজ ইউজুয়াল। ভিয়েতনাম 10 কোটি লোক বাস করে। কারণ বলছে ওরা যেটা করেছে ডে 1 থেকে, সেই জানুয়ারি মাস থেকে ওরা একদম কশাস হয়ে গেছে। প্লেন ওদের কতগুলো কোয়ারেন্টাইন সেন্টার করেছে ঠিক এটার পাশে, এয়ারপোর্টের পাশে। এয়ারপোর্ট থেকে নামাতো, আর ওখানে কমিউনিস্ট কান্ট্রি, ওরা যা বলবে তাই করবে, ওদের কোনো বিচার নেই, কোনো ভোট হয় না, জেনে রাখো, নো ভোট। কমিউনিস্ট পার্টির সেক্রেটারি যা বলবে ওটাই আইন। এইবার কি, এয়ারপোর্ট থেকে নামিয়ে জোর করে ঢুকিয়ে দিত এই কোয়ারেন্টাইন সেন্টারে, যার জন্য রোগটা ছড়াতে পারে। প্লাস হচ্ছে ওরা হচ্ছে ক্লিন করে বাস, ট্রেন, পুলকার, প্রাইভেট কার, পাবলিক প্লেসগুলো, পাবলিক ভেহিকেলসগুলো, এবং শহরটাকে ওই ফিউমিগেট করে, স্যানিটাইজ করে রুটিনলি। মাছের বাজার, মাছ বিক্রি হয়ে যাবে, এবার পরিষ্কার করো, নতুবা তোমাকে আর পরের দিন মাছ বেচতে দেবো না। ক্লিনলিনেসটা মেনটেন করে ভিয়েতনাম। মার্কেট প্লেস আফটার মার্কেট ক্লোজিং, নো স্পিটিং, রাস্তায় থুতু ফেললে আপনাকে পানিশমেন্ট দেবে, পাবলিক প্লেসে থুতু ফেলা যাবে না, নো গ্যাদারিং, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স। এবার দেখুন আর একটা কান্ট্রির কথা বলবো, নর্থ কোরিয়া, কিম জং উনের। ওখানে যদি আপনাকে, নো রিলিজিয়ান, ওখানে যদি আপনি একটা বাইবেল বা কোরআন পড়েন, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে লেবার ঢুকিয়ে দেবে, লেবার কলোনিতে। ওখানে কোনো ছুটি নেই, 7 দিন কাজ করতে হবে, এবং খেতে দেবে তেমন, কথা না শুনলে বিয়াদবি করলে মার দেবে। কমিউনিস্ট কান্ট্রি নর্থ কোরিয়া, কিম জং উনের। ডিসিপ্লিন, সো কল ডিসিপ্লিন, অটোক্রেসি, স্বৈরাচার। দেখুন ওখানে 11 জন লোক চায়না থেকে রোগটা নিয়ে এসেছিল, তারপরে গুলি করে দিয়েছে, একদম ডেথ, শুড ডেথ। এ হচ্ছে ওখানে বিচার, কমিউনিস্ট কান্ট্রি। তা মজা হচ্ছে, যতই পড়ছি যাচ্ছি, এদের সম্বন্ধে বেশ ভালোই জানা যাচ্ছে। 11টা লোক করোনা পজিটিভ ছিল, একদম প্রেসিডেন্ট বিচার করলো, গুলি, শুড ডেথ, মেরে দিয়েছে, আর কোনো করোনা নেই, ক্যারিয়ার নেই। আর ভিয়েতনাম করেছিল তো ওই তো এয়ারপোর্ট থেকে কান ধরে নামিয়ে ঢুকিয়ে দিয়েছে কোয়ারেন্টাইন সেন্টার, ডিসেম্বর মাস থেকে।
এই হচ্ছে এদের খেলা। তাই জন্য রোগটাকে রুখতে পেরেছে। এবার এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এবার একটা ওষুধ আমাদের একটু আশা জাগিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন হয়তো টিকবে না, যা হোক এই ভাইরাসটার সঙ্গে প্রসঙ্গক্রমে বলি, এইডস ভাইরাসের মিল আছে, HIV এইডস। আর কার মিল আছে? ম্যালেরিয়ার ওষুধের দিলে খানিকটা কমে, ম্যালেরিয়ার জার্মের সঙ্গে নাকি কিছু মিল আছে জেনেটিক্যালি। এই জন্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, CSIR ইন্ডিয়া, তারা পারমিশন দিয়েছে ফ্যাভিপিরাভির বলে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি করতে। ফ্যাভিপিরাভির এটা হচ্ছে অ্যান্টিভাইরাসকে মারবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ পারমিশন দিয়েছে, কিছু কোম্পানি হয়তো অর্ডার নিয়েছে, বানাচ্ছে। কিন্তু জুলাই 2020 আগে আমরা কোনো উত্তর পাবো না। প্রাইমারি আউটকাম দেখতে পাবো 2020-তে, জুলাই মাসে। অ্যাজ RNA ভাইরাস, ভ্যাকসিনও কতদূর কাজ করবে সন্দেহ আছে। ভ্যাকসিন যেই আবিষ্কার করুক, এই ভাইরাসগুলো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। 3 মাস, 4 মাস, 6 মাস। এই যে 2019-এর ডিসেম্বরে বেটা এসে এর মধ্যেই নটা মিউটেশন করে ফেলেছে, মিউটেট করে ফেলেছে, নিজেকে চেঞ্জ করে ফেলেছে। এইবার আপনি এক স্ট্রেনের জন্য যদি বানান, আরেক স্ট্রেন হবে, তাহলে করোনা গ্রুপের এগেনস্টে একটা ভ্যাকসিন হবে। সেটা হলে হয়তো খানিক দিন ওকে চুপ করিয়ে রাখা যাবে। তাও দেখবেন স্ট্রেন চেঞ্জ করে হয়তো 1 বছর চললো। যার জন্য দেখবেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু আমাদের আছে, কিন্তু একটু লক্ষ্য নিলেই জানবেন নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, জ্বর আসা, কান্না হয়েছে, গা ব্যথা হওয়া প্রতিটা লোকের হয়েছে। বছরে 2বার থেকে 1বার হবেই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। তা এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিনও কিন্তু আছে, কিন্তু ও 6 মাসের বেশি কাজ করে না, স্ট্রেন চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটাও সেটা হতে পারে। সেই জন্য বলছি যে হয়তো আমাদের ভ্যাকসিন হবে, নোবেল প্রাইজও পাবেন উনি, কিন্তু তারপর এটা কদিন কাজ করবে সেটাও একটা দেখা। কারণ আমাদের এভিডেন্স, মানে আমাদের চোখের দেখাটা বলছে, আমরা কিন্তু বই পড়ে বলছি না এই কথাটা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও RNA ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি সেম গ্রুপের। ইনফ্লুয়েঞ্জার কিন্তু ভ্যাকসিন আছে, কিন্তু আমরা কে কজন নিই বলুন। প্রলংড অ্যাকশন পাওয়া যায় না, 6 মাস 3 মাস অন্তর চেঞ্জ করতে হয়। সেই জন্য ওগুলোও মনে হচ্ছে বালি হয়ে যাবে। হয়তো কেউ আবিষ্কার করবেন, নোবেল প্রাইজও পাবেন, ধন্যও হবে, কিন্তু কদিন টিকসই হবে, কদিন চলবে সমাজে, সেটাও একটা ব্যাপার। তা ফ্যাভিপিরাভির বলে যে ড্রাগ, এটা দিয়ে অ্যাভিগান নামে পাওয়া যায়। RNA ভাইরাসের এগেনস্টে 2014 সালে জাপানে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়েছিল, 2016 সালে যে এবোলা হয়েছিল, তাতে এটা খুব ভালো সার্ভিস দিয়েছে ফ্যাভিপিরাভির অ্যাভিগান। সেই জন্য জাপানিজরা এটার উপর খুব আশাবাদী, আমরাও আশাবাদী। একমাত্র এটা অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরাভির, এটা আমাদের আশা জাগিয়েছে। দেখা যাক কী হয়, ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা দেখি। এবার দেখুন আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে বলবো। আমাদের প্রত্যেকে এখন লকডাউন পিরিয়ডে এসিতে আছি, এয়ার কন্ডিশন। এবার এখন কি বলছে দেখুন, এয়ার কন্ডিশন সবসময় আমাদের বডি শ্যুট করতে পারে 26 থেকে 27 ডিগ্রি, সবচেয়ে বেস্ট ফিজিওলজিক্যাল টেম্পারেচার 26 to 27 ডিগ্রি। এবার এয়ার কন্ডিশন দিয়ে দরজা জানলা সব লক করে দিলাম, একটা ভেন্টিলেশনের রাস্তা আপনাকে রাখতেই হবে। এয়ার লগিং করলেই ড্রপলেট ইনফেকশনের চান্স বেশি, এটা হচ্ছে সর্বনাশের রাস্তা। ওয়েল ভেন্টিলেটেড রুমে থাকাই সবচেয়ে ভালো, পাখা চালিয়ে, তাও লিমিটেশনের মধ্যে। আর হিউমিডিফায়ার্ড এয়ার খেতে হবে ঘরে। যদি 40 to 70% কম থাকে, তাহলে কিছু খোলা পাত্রে জল রেখে দিতে হবে ঘরে, যাতে ঘরের জলীয় মানে ইভাপোরেট করে মানে ভেজা ময়েস্ট থাকে। 40% কম যদি হয় ময়েশ্চারাইজার, ময়েস্টিং এয়ার, তাহলে আমাদের একটু জল রেখে দিতে হবে খোলা পাত্রে। আর একটা এক্সস্ট ফ্যান থাকলে ঘরে ভালো, এসি চালালেও। আর এইটা হচ্ছে সর্বনাশ। তাহলে আমাদের ইন্ডিয়ায় কারা মারা যাচ্ছে দেখুন, 60 ইয়ার্সের বেশি 63% লোক মারা যাচ্ছে। যা মারা গেছে তার খুব একটা বেশি মারা যায়নি, এটা আমাদের ভাগ্য ভালো। যা হোক, চায়নায় যেমন 80 বছরের বেশি 21.9% লোক আছে, 70%-এর বেশি 22.8, এখানেই তো হয়ে গেল 43-44-44%। এই যে এল্ডারলি গ্রুপ, এরাই হচ্ছে ভালনারেবল, 22-30%-এর মতো আর কি সব মিলিয়ে। তা এইটাই হচ্ছে আমাদের ভালনারেবল গ্রুপ, এটাই হচ্ছে খুব ডেঞ্জারাস। এবার হেলথ কেয়ার প্রফেশনালদের সম্বন্ধে একটা কথা বলে, হেলথ কেয়ার প্রফেশনালস বা যারা আমরা কাজ করি,
শুধু ডাক্তার নয়, ডাক্তার হচ্ছে টিম লিডার। ডাক্তারের সঙ্গে নার্সিং স্টাফ, প্যারামেডিক্স, টেকনোলজিস্টদের ধরে জিডিএ, সুইপার, স্ট্রেচার বয়, সুইপার, ক্লিনার, প্রত্যেকে হচ্ছে আমাদের স্পেশাল অ্যাটেন্ডেন্ট, আয়া মাসি, আয়া মেশো, সবাইকে নিয়ে আমাদের ইনডোর সার্ভিসটা চলে। ইনডোর মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, যেখানে পেশেন্ট ভর্তি থাকে। এবার দেখুন, সিরিয়াস শর্টেজ অফ ম্যান পাওয়ার অ্যান্ড ওয়ার্ড ক্লোজার হচ্ছে, হ্যাম্পারিং হচ্ছে। কালকেও দেখলাম একটা হসপিটালে এরকম হয়েছে যে আমাদের কোয়ারেন্টাইনে অধিকাংশ ডাক্তার এবং হেলথ স্টাফদের যেতে হচ্ছে। এটা একটা আমাদের বিপজ্জনক পরিস্থিতি। একে আমাদের লোক কম, তারপরে সিরিয়াস শর্টেজ হয়ে যাচ্ছে ম্যান পাওয়ার। বিএন বসে দেখুন না, 40 জন, এখানে 76 জন, এখানে 50 জন, এরম করে করে যদি সব জায়গাতে মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লোজার, এনআরএসে মেল মেডিকেল ক্লোজার, এই সমস্ত যদি একের পর এক ঘটনা, দুর্গাপুর হসপিটালে গেল, বর্ধমান মেডিকেল কলেজে হলো, এ তো শেষ নেই। রোজ একটা, দুটো, চারটে নার্স ইনফেক্টেড হচ্ছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট মেল ফিমেল ইনফেক্টেড হচ্ছে, এএনএম আররা ইনফেক্টেড হচ্ছে, আশা কর্মীরা ইনফেক্টেড হচ্ছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার ইনফেক্টেড হচ্ছে, এমনকি মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার সাহেব অবধি ইনফেক্টেড হয়েছে। যার দায়িত্ব ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ক্যালকাটা মেডিকেল কলেজ, 88 কলেজ স্ট্রিট, ক্যালকাটা 73, তার যে চার্জে ছিলেন তিনিও ইনফেক্টেড। এরকম যদি আমাদের সবাই ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কাজের লোক থাকবে না লাস্ট অবধি। এই জন্য একটা ভালো জিনিস এসছে, সেটা বলার জন্যই বলছে। রোবট সার্ভিসেস কোথায়? বেঙ্গালুরুতে শুরু হয়ে গেছে, এইমসেও করছে, যে ওয়ার্ডে রোবটে স্পিকার লাগানো থাকছে। পেশেন্ট বলবে আমার গা চুলকাচ্ছে, আমার জ্বর আসছে, আমার গলা ব্যথা করছে, আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। পেশেন্ট বলবে, আর 200 মিটারের মধ্যে রোবটটাকে কন্ট্রোল করা যাবে। মোবাইল ফোনে আমাদের অ্যাপস লাগবে। আর একটা জিনিস খুব ভালো করেছে আমরি। দেখুন, সবার থেকে শেখার আছে, বেসরকারি ক্ষেত্রেও শেখার আছে। আমরি হসপিটাল করেছে কি, আগে রোবটটা বলে নিই, তারপরে বলছি। রোবট সার্ভিসের এর নাম কোবট রেখেছে কোভিড-19 হসপিটালে। ডেজিগনেটেড পজিটিভ ওয়ার্ডস যেখানে যেখানে আছে আমাদের কোভিড হসপিটাল, যেখানে যেখানে আমাদের কোভিডের পজিটিভ হসপিটাল